নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণেই আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও একটা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়ে আমি চলে এসেছি, আর গল্পটির নাম হলো ঢেউ। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে। এখন কি স্বপ্ন দেখার সময়? তাও এরকম একটা অন্তহীন স্বপ্ন। যতদূর চোখ যায় নীল সমুদ্র, তোলপাড় করা একটার পর একটা ঢেউ, অবাধ্য এলোমেলেও ভিজে ভিজে ঝোড়ো হাওয়া। সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে সেই ঝোড়ো হাওয়ায় কিছুতেই নিজের শাড়িটা সামলাতে পারছে না রঞ্জা। আঁচল সামাল দিতে দিতে হাওয়ায় উন্মুক্ত করে দিচ্ছে পায়ের ডিম। এক পিঠে খোলা বাঁধনহারা চুল, তার মধ্যেই পায়ের কাছে এসে লুটিয়ে পড়ছে ঢেউগুলো। পায়ের তলাটা আলগা করে আবার খিলখিল করে ফিরে যাচ্ছে সমুদ্রে। কতক্ষণ ধরে স্বপ্নটা দেখছিল রঞ্জা? হয়তো আরও খানিকক্ষণ দেখত স্বপ্নটা, যদি না চড়া ডাকে ঘুমটা ভেঙে যেত। বিভাস ঘোষের বাড়ির লোক কেউ আছেন? ভোর 3:45 সময় ওয়েটিং হলে এসে হাঁক ডাক আরম্ভ করলো ঘন নীল ইউনিফর্ম পরা সিকিউরিটি লোকটা। রঞ্জার স্বপ্নটা হঠাৎ মিলিয়ে গেল। বিভাস ঘোষের নামটা শুনে ধরফরিয়ে উঠে বসল। অবিন্যস্ত শাড়ির আঁচলটা ঠিক করার কথা খেয়াল থাকলো না। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তাহলে এই যে ভাই, আমি আছি, কোনো রকমে গলা দিয়ে আওয়াজ বের করে বলল রঞ্জা। সিকিউরিটি লোকটা নির্লিপ্ত গলায় জানান দিল, 5 তলার আইসিসিউতে চলে যান, আর এমন খুঁজছেন বাড়ির লোককে। খুঁজছেন শব্দটা শুনে দ্বিতীয়বারের জন্য আবারও বুকটা কেঁপে উঠল রঞ্জার। এবারের ধাক্কাটা যেন আরও বেশি। খুঁজছেন শব্দটা সমস্ত প্রাণশক্তি শুষে নিল। ওয়েটিং হলের এক কোনায় তো ফোন আছে, আর এমন ফোনেও কথা বলতে পারতো, তা না বলে ওপরে ডেকে পাঠালো কেন? রাত 2:30তেও ফোন করে রঞ্জা আরএমওর সঙ্গে কথা বলেছে। আরএমও তখন একটাই শব্দ বলেছিল, একই রকম। এই একই রকম শব্দটা গত 2 দিন ধরে ঘন্টায় ঘন্টায় শুনছে রঞ্জা। তাড়াতাড়ি লিফটের কাছে এলো রঞ্জা। লিফটের ঠিক উল্টো দিকে শ্বেত পাথরের সিংহাসনে একটা গণেশ মূর্তি। গত পরশু থেকে এই গণেশ মূর্তিটা খুব আপনজন হয়ে গেছে রঞ্জার। স্টিলের পাতে মোড়া লিফটের দরজার পাশে চোখ ও বোতামটায় চাপ দিয়ে আকুল হয়ে কিছুক্ষণ গণেশ মূর্তিটার দিকে তাকিয়ে থাকলো রঞ্জা। তারপর মুখটা ঘুরিয়ে এই লিফটের চকচকে বন্ধ দরজায় আবছা প্রতিচ্ছবিতে হঠাৎ নতুন করে আবিষ্কার করলো নিজেকে। ছায়া ছায়া অস্পষ্ট দোমড়ানো মুচড়ানো একটা নারী শরীর। একটু আগে দেখা স্বপ্নটা হঠাৎ মনে পড়ে গেল। স্বপ্নে তো এরকম দেখেনি নিজেকে। স্বপ্নটা ভোরের। এই স্বপ্নটার মানে কি? টুং করে একটা আওয়াজ হয়ে লিফটের দরজাটা খুলে গিয়ে আবছা রঞ্জার শরীরের প্রতিচ্ছবিটা দুফালা করে মিলিয়ে গেল। বিশাল আকারের লিফটটা একেবারে ফাঁকা। রাত হোক বা দিন, লিফটের ভেতরে একা থাকলে দরজাটা বন্ধ হয়ে গেলে কীরকম একটা ভয় ভয় লাগে। একগুচ্ছ বোতামের মধ্যে কাপা আঙ্গুলে 5 সংখ্যায় আঙ্গুল ছোঁয়ালো রঞ্জা। লিফটটা উঠতে থাকলো ওপর দিকে। কাল ভোরে এরকম সময়ে আইসিসিউ থেকে একটা মৃত্যু সংবাদ এসেছিল। অচেনা একটা সর্বজ্ঞ লোক গায়ে পড়ে বলেছিল, দেখবেন দিদি, যত খারাপ খবর সব ভোরের দিকে আসে। আইসিসিউর মুখে একজন সিকিউরিটি লোক আটকালো। শুকনো ফ্যাসফ্যাসে গলায় রঞ্জা বলল, CC8 আরএমও ডেকেছেন। সিকিউরিটি লোকটা কিছু বলল না, পথ ছেড়ে দিল। বুকের ভেতরটা যেন আরও খালি হয়ে গেল রঞ্জার। এই সিকিউরিটির লোকগুলোকে 2 দিন ধরে দেখছে রঞ্জা। লোকগুলো বড় কড়া ধাতের। বড় ঘড়িটার সময় মুড়িয়ে গেলে 1 মিনিটও দয়ামায়া দেখায় না। এত টেনশনের ভিতরেও বারবার ভোরের স্বপ্নটার কথা মনে পড়ে যাচ্ছে। দুরন্ত হাওয়ায় সাজবেলায় সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে রঞ্জা।
শাড়ির রংটা বড় অদ্ভুত, সিঁদুরে লাল, তার মধ্যে ঘন সবুজ ডুরে। এরকম কোনো শাড়ি রঞ্জার নেই। বিয়ের পরপর নতুন বউ হয়ে ওই ধরনের একাত্রা শাড়ি পরে থাকলেও ঠিক ওই রকম শাড়ি কোনোদিন পরেছে বলে মনে হলো না। মা বলতো, সব স্বপ্নেরই মানে আছে, শুভ অশুভ আছে। এই স্বপ্নটার মানে কি? হসপিটালে একটা অদ্ভুত ঝাঁঝালো গন্ধ থাকে। আইসিসিউতে ঢোকার সঙ্গে সঙ্গে গন্ধটা আরও তীব্র হলো। সেই সঙ্গে চারদিকে সারসার শুয়ে থাকা মানুষের বেঁচে থাকার প্রামাণ্য বিপ বিপ আওয়াজ। রঞ্জা বোধশূন্য দৃষ্টিতে বিভাসের বেডের দিকে তাকালো। বুক পর্যন্ত কচি কলাপাতা চাদরটা টানা, ঘাড়টা অল্প কাত হয়ে হেলে আছে। নাকের মধ্যে একটা সরু নল ঢোকানো ছাড়া এদিকে ওদিকে আরও নল, আঙুলের ডগায় ক্লিপ। মাথার কাছে মনিটরটায় একটা উজ্জ্বল সবুজ লাইন ঢেউয়ের মতো অবিরাম বয়ে চলেছে। এই ঢেউটাকে রঞ্জা চেনে, বেঁচে থাকা স্পন্দন, অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো। ভোরের স্বপ্নটায় যেমন একটা ভিজে ভিজে প্রশান্তি পেয়েছিল, মনিটরটাকে দেখে সেই প্রশান্তিই যেন ছুঁয়ে গেল গোটা শরীরটাকে। একদিকে একটা ঘোড়ার খুঁড়ের মতো টেবিলের ভেতরে বসেছিল দুজন ডিউটি নার্স। রঞ্জা টেবিলটার কাছে এগিয়ে গিয়ে নিচু গলায় বলল, ডক্টর খোঁজ করছিলেন। রঞ্জার নিচু গলায় কিছুটা প্রাণ ফিরে এসেছে। নার্সদের একজন রঞ্জাকে অপেক্ষা করতে বলে পেছনের একটা দরজা ঠেলে ঢুকে গেল। রঞ্জা জানে ওটাই আইসিসিইউর ডাক্তারদের অ্যান্টি চেম্বার। কিছুক্ষণ পরে আরএমও বেরিয়ে এসে ইশারায় রঞ্জাকে সঙ্গে আসতে বলল। বিভাসের বেডের কাছে এসে অদ্ভুত একটা কথা বলল, আপনার নাম কি শর্মিলা? রঞ্জা অবাক হলো, মাথা ঝাঁকিয়ে না বলল। আরএমওর ভাবান্তর হলো না, মুচকি হেসে বলল, ও, আমি ভেবেছিলাম আপনারই নাম শর্মিলা। ডাজন্ট ম্যাটার, আসুন, এগিয়ে আসুন। তারপর বিভাসের মাথার কাছে এসে ঝুঁকে কাঁধটা অল্প ঝাঁকিয়ে দিতে দিতে আরএমও বলতে থাকলো, মিস্টার বোস, মিস্টার বোস, এই যে শর্মিলা এসেছেন। মিস্টার বোস, মিস্টার বোস, কথা বলুন শর্মিলার সঙ্গে। রঞ্জা দৃষ্টিটা হঠাৎ করুণ হয়ে স্থির হয়ে রইল বিভাসের মুখের ওপর। বন্ধ চোখের ওপর ভুরু দুটো অল্প ঢেউ তুলল, ঠোঁটও কাঁপল অল্প। খুব অস্পষ্ট ঘড়ঘড়ে একটা দুর্বোধ্য আওয়াজ। তবু রঞ্জা ঠিক চিনে নিতে পারল না বিভাসের কাপা ঠোঁটের ভেতরের শব্দটা। শর্মিলা, শর্মিলা। আরএমও রঞ্জাকে আরও কাছে এগিয়ে আসতে বলে বলল, আপনি ডাকুন ওকে, ও রেসপন্ড করাটা জরুরি। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে উনি ট্রান্সের মধ্যে নামটা কয়েকবার ডাকছিলেন। আপনি নিচে ছিলেন, আপনাকে তাই। রঞ্জা আরএমওর মুখের দিকে তাকালো। ডাক্তার হলে কি হবে, নিতান্ত ওই অল্প বয়স্ক একটা ছেলে। অচৈতন্য পেশেন্টের মুখে একটা মেয়ের নাম শুনল আর সরল সমীকরণে ধরে নিল এই শর্মিলা হচ্ছে মিসেস বিভাস বোস, যে গত 52 ঘন্টায় একবারও হাসপাতালের বাইরে পা রাখেনি আর ছটফট করতে করতে ঘন্টায় ঘন্টায় খবর নিয়েছে। রঞ্জার মুখের সূক্ষ্ম আঁকিবুকির পরিবর্তনগুলো লক্ষ্য করল না আরএমও। এখনও পুরোপুরি পেশাদার হয়ে উঠতে পারেনি। ভেবেছিল শর্মিলা নিজের গলার ডাকে হয়তো পেশেন্ট একটু রেসপন্ড করবে। আরএমওর কথা মতো রঞ্জা কয়েকবার ডাকল বিভাসকে, কিন্তু বিভাসের ঠোঁট আর কাঁপল না। রঞ্জার মুখের দিকে চেয়ে আরএমও অল্প হেসে বলল, আবার ট্রাই করা যাবে, আপনি এবার আসুন, সেরকম বুঝলে আপনাকে আবার ডেকে নেব। ও কি তাহলে আউট অফ ডেঞ্জার ডক্টর? আরএমও এবার সতর্ক হলো। সিনিয়র নিউরোলজিস্ট যা বলেছেন তারই পুনরুক্তি করল। 72 ঘন্টা না পেরোলে কিছুই বলা যাচ্ছে না। হি ইজ স্টিল ইন ক্রিটিক্যাল কন্ডিশন। আমি জাস্ট একটা পসিবিলিটি দেখছিলাম। নিচে নামার সময় আর লিফটের কথা খেয়াল থাকলো না রঞ্জার। আনমনা হয়ে কোনো ক্রমে সিঁড়ি দিয়ে নেমে এলো।
গ্রাউন্ড ফ্লোরে পৌঁছতেই প্রায় ছুটে এলো বিনোদ, বিভাসের ভাই, গত 52 ঘন্টায় রঞ্জার নিরবচ্ছিন্ন সঙ্গী। হাসপাতালে সিগারেট খেতে পারে না বলে রাত্রের পার্কিং লটে গাড়ির মধ্যে থাকে, থেকে থেকে এসে খোঁজ নিয়ে যায়। এবার খোঁজ নিতে এসে দেখলো বৌদির চেয়ারটার ওপর চাদর আর ব্যাগ পড়ে আছে। এদিকে ওদিকে খোঁজ করে সিকিউরিটির লোকটার কাছে খোঁজ নিয়ে জেনেছিল বাড়ির লোককে আইসিসিউতে ডেকেছে আরএমও। বিনোদ সঙ্গে সঙ্গে ওপরে যেতে চেয়েছিল, একজন বাড়ির লোক গিয়েছে বলে সিকিউরিটি লোকটা বিনোদকে আর যেতে দেয়নি। রঞ্জা ব্যাগের সঙ্গে মোবাইলটাও ফেলে গিয়েছিল, তাই মোবাইলেও ধরতে পারেনি রঞ্জাকে। এবার ওপর থেকে ক্লান্ত পরিশ্রান্ত রঞ্জাকে নামতে দেখে বিনোদ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে কুণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে বৌদি? চলো বাইরে গিয়ে দাঁড়াই, বড্ড দম বন্ধ লাগছে এখানে। হাসপাতালের মূল প্রবেশের দরজার উল্টো দিকে বিশাল লম্বা সবুজ ভেলভেটের মতো চিনে ঘাসের বাগান। ভোরের আলো সবে ফুটবো ফুটবো করছে। চটিটা খুলে রেখে শিশির ভেজা ঘাসে পা ডোবালো রঞ্জা, তারপর মাথার পেছনে দুহাত দিয়ে আকাশের দিকে তাকালো। অনুভূতিটা সেই শেষ না হওয়া স্বপ্নটার মতো। বিনোদ রঞ্জাকে সময় দিয়েছিল, এতক্ষণ আর একটাও প্রশ্ন করেনি। এবার আবার জানতে চাইল, ওপরে কেন তোমায় ডেকেছিল বৌদি? রঞ্জা চোখ দুটো বন্ধ করে ফেলল, চাপা শ্বাসটা লুকিয়ে বলল, তোর কাছে শর্মিলার কোনো ফোন নম্বর আছে? কোন শর্মিলা? রঞ্জা চোখটা খুলে সরাসরি বিনোদের চোখের দিকে তাকিয়ে বলল, তুই শর্মিলাকে চিনতিস না? হঠাৎ করে নামটা শুনে বিনোদ খেয়ালই করতে পারেনি, তবে রঞ্জার দৃষ্টিটা দেখে একটু হোঁচট খেল। মনে হলো বৌদি বোধহয় সেই শর্মিলার কথাই জানতে চাইছে, যার সঙ্গে দাদার কলেজ জীবনে দুরন্ত প্রেম ছিল। আকস্মিক অপ্রত্যাশিতভাবে প্রশ্নটায় প্রথম চোটে মনে পড়েনি, কিন্তু শর্মিলা আর কেই বা হবে? জানাশোনার মধ্যে তো আর কোনো দ্বিতীয় শর্মিলা নেই। কিন্তু এই অবস্থায়, এই সময়ে, এই জায়গায় এত বছর পরে কেন বৌদি শর্মিলার খোঁজ করছে? ভাবতে বসে মুখে রঞ্জার প্রশ্নের উত্তরটা জোগাতে পারল না বিনোদ। বিনোদকে চুপ করে থাকতে দেখে রঞ্জা বলতে থাকলো, তোর দাদার রাত্রে কিছুটা সেন্স ফিরেছিল, শর্মিলার খোঁজ করছিল। আরএমও একটা বাচ্চা আমাকেই ভেবে বসলো শর্মিলা। আমি আর শর্মিলা কি এক বল? রঞ্জার শেষ কথাগুলো বিষণ্ণতায় ভরা। বিনোদ দ্রুত ব্যাপারটা বুঝে ফেলল। দাদার সেন্স অল্প ফিরেছে, এটা দারুণ খবর। তবে বৌদির অভিমানের কারণটাও বুঝতে পারল। দাদার অবচেতন মন থেকে উঠে এসেছে শর্মিলাদির নাম। রঞ্জাকে আশ্বস্ত করার চেষ্টা করল, তুমি এটাকে সিরিয়াসলি নিচ্ছ কেন? শর্মিলাদি দাদার জীবনের একটা ক্লোজ চ্যাপ্টার। আসলে সেরিব্রাল অ্যাটাক, ব্রেনে এখন অনেক কিছু রিলিং হচ্ছে, তাই হয়তো শর্মিলাদির নামটা। রঞ্জা আবার আকাশের দিকে তাকালো। জানিস, আজ একটা স্বপ্ন দেখেছি। কোনো একটা সমুদ্রের ধারে আমি একা দাঁড়িয়ে আছি, খুব জোরে হাওয়া দিচ্ছে। আমার পায়ের কাছে এসে আছড়ে পড়ছে একটার পর একটা ঢেউ। এই স্বপ্নটার মানে কি বলতে পারবি? নিজের অভিজ্ঞতা দিয়ে বিনোদ জানে বৌদির শরীর আর মনের ওপর কি ধকল যাচ্ছে। দাদা যখন রেসপন্ড করতে আরম্ভ করেছে, আজ বৌদিকে একবার ধরে বেঁধে বাড়ি পাঠাতেই হবে। বৌদির এখন দরকার নিজের বিছানায় বেশ কয়েক ঘন্টা টানা ঘুম। মামুনকে বলতে হবে সকালটা বাড়িতে থাকতে। বাইরে চায়ের দোকানটা খুলেছে বৌদি, চলো একটু হেঁটে চা খেয়ে আসি। রঞ্জার ভাবান্তর হলো না, অন্যমনস্ক হয়েই বলতে থাকলো, আরএমও বলল কন্ডিশন ইজ স্টিল ক্রিটিক্যাল। স্বপ্নটা দেখার পর থেকেই আমি ভেতরে ভেতরে তৈরি হয়ে গিয়েছি বিনোদ। কিছু খারাপ হয়ে গেলে সামলে নিতে পারবো, কিন্তু তোর দাদার শেষ ইচ্ছা যদি কিছু থাকে, আমি পারবো না বিনোদ। আমি শর্মিলার প্রক্সি দিতে পারবো না।
বিনোদের কথাগুলো শুনতে ভালো লাগছিল না। রঞ্জাকে থামিয়ে দিয়ে বলল, কেন উল্টোপাল্টা ভাবছো বৌদি? চলো, চা খাবে চলো। রঞ্জা বিনোদের হাত দুটো ধরে অনুনয় করে বলল, তুই প্লিজ বিনোদ, শর্মিলাকে একটা খবর দে। ও শর্মিলাকে খুঁজলো আর আমি কিছুই করতে পারলাম না। সারা জীবন এই বোঝাটা আমি বইতে পারবো না। তুই প্লিজ শর্মিলাকে বল একবার ওর কাছে গিয়ে দাঁড়াতে। বিনোদের হাতটা রঞ্জা নিজের মুঠোয় নিল। বিনোদ চুপ করে গিয়ে লম্বা একটা শ্বাস নিল। কি অদ্ভুত সময় শর্মিলাদির কথা আজ মনে করতে হচ্ছে। দাদার সঙ্গে শর্মিলাদির সেই সব সম্পর্কের দিনে বিনোদের সঙ্গেও একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল। বিনোদের মনে হতো নিজের কোনো দিদি থাকলে তার সঙ্গেও ঠিক এই রকমই সম্পর্ক গড়ে উঠত। সেই শর্মিলাদির হঠাৎ করে দাদার সঙ্গে সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে গেল। দাদা চিরকালই ভীষণ অন্তর্মুখী, তাই সমস্যাটা যে ঠিক কী হয়েছিল কোনো দিনই স্পষ্ট করে জানা যায়নি। তবে একটা সম্পর্ক হারিয়েছিল বিনোদও। 17 বছর বয়সে এক বুক অভিমানও হয়েছিল। মনে হয়েছিল দাদার সঙ্গে আর যাই হয়ে থাক না কেন, বিনোদের সঙ্গে তো ইচ্ছে করলে সম্পর্কটা টিকিয়ে রাখতে পারত শর্মিলাদি। শর্মিলাদির টুকরো টুকরো খবর বিনোদ কখনো কখনো পেয়েছে। যেমন বিনোদ জানে শর্মিলাদি বিয়ের পর হিন্দুস্তান পার্কে থাকে। শর্মিলাদির এক ছেলে আছে। শর্মিলাদির বর কেমন জানে না বিনোদ, তবে শর্মিলাদির বরের এক বন্ধুকে বিনোদ চেনে, মোবাইল নাম্বারও আছে। তাকে ফোন করলে শর্মিলাদির ফোন নাম্বারটা হয়তো পাওয়া যেতে পারে। রঞ্জার করুণ মুখটার দিকে তাকিয়ে বিনোদ ফিসফিস করে বলল, ঠিক আছে, আমি দেখছি, একটু সকাল হতে দাও। সোম থেকে শুক্র সকাল 8টা থেকে 9টা শর্মিলার সংসারে একটা ঝড় বয়। মহাকাশে রকেট পাঠানোর মতো নির্দিষ্ট সময়ে একের পর এক কাজ নিখুঁত দক্ষতায় করতে হয় পরপর। কোথাও একটু ত্রুটি হলে হয় মৃন্ময় ব্লাড প্রেশারের ওষুধ খেতে ভুলে গিয়ে অফিসে বেরিয়ে যাবে, নয়তো তাতান ঠিকঠাক ভাত না খেয়েই কলেজে দৌড়বে। এই 1.5 ঘন্টা পরের পর কি করবে একেবারে ছকে বাঁধা শর্মিলার। আজ 8:45 নাগাদ মৃন্ময় নিজের মোবাইলটা শর্মিলার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার ফোন। পাউরুটির উপর মাখন বোলাতে বোলাতে শর্মিলা বিরক্ত গলায় জিজ্ঞাসা করল, কে? ফোনটা শর্মিলার পাশে নামিয়ে রেখে মৃন্ময় চাপা গলায় বলল, সাম বিনোদ, বিনোদ বোস বলল বোধ হয়। শর্মিলা নামটা এক ঝটকায় মনে করতে না পেরে আরও বিরক্ত হয়ে জানতে চাইল, কে বিনোদ বোস, কি চায়? মৃন্ময় টাইয়ের নটটা বাঁধতে বাঁধতে ধৈর্য হারিয়ে বলল, এইসব সেক্রেটারিয়াল কোয়েশ্চেন করা আমার স্বভাব নয়, জানোই তো। আমার মোবাইলে ফোন করে তোমাকে চাইছে কেন, কি দরকার, আই অ্যাম লিস্ট ফর দ্যাট। তুমি কথা বলবে না কাটিয়ে দেবে, দ্যাটস আপ টু ইউ। কথাগুলো ছুড়ে দিয়ে মৃন্ময় আর দাঁড়ালো না। শর্মিলা ফোন কানে তুলে দায়সারা গলায় বলল, হ্যালো শর্মিলাদি, বিনোদ বলছি, চিনতে পারছো? বিনোদ মানে ঠিক গাঙ্গুলি বাগানের বিনোদ, বিভাসদার ভাই। এবার বিনোদকে মনে পড়তে আর সময় লাগলো না, তবে কিছুক্ষণের জন্য কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। নিজেকে সামলে নিয়ে বলার চেষ্টা করল, বিনোদ, কতদিন পরে, কেমন আছিস? আমি ভালো আছি শর্মিলাদি, কিন্তু একটা ব্যাপার হয়েছে। দাদা হসপিটালে, আসলে সেই ব্যাপারটাই আমি। বিনোদের সংক্ষিপ্ত ফোনটার পর বেশ কিছুক্ষণ সময় গড়িয়ে গেল। তাতান খাওয়ার টেবিলে চেয়ার টেনে বসে দেখল বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর মাও ভাত বেড়ে উদাস হয়ে উল্টো দিকে চেয়ারে বসে আছে। এই সময় দশভুজা মাকে এভাবে বসে থাকতে দেখাটা একটা খটকা লাগার মতোই দৃশ্য। গরম ভাতটা ভেঙে তাতান মাকে জিজ্ঞাসা করল, তোমার শরীর টরীর খারাপ নাকি? তোকে আজ কলেজে যেতেই হবে তাতান? তাতান অবাক হয়ে মায়ের মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, কেন বলো তো? আমার এক জায়গায় যাওয়া উচিত মনে হচ্ছে, তুই সঙ্গে থাকলে ভালো হতো। কোথায়? বাইপাসে একটা হসপিটালে। হসপিটালে?
কোন হসপিটালে? সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? শর্মিলা দার্শনিকের মতো বলল, তুই অনেক বড় হয়ে গেছিস তাতান, তোকে আমার একটা খুব পার্সোনাল প্রবলেম বলছি, তুই শুনে বল তো আমার কি করা উচিত। মনের মধ্যে একটা ভীষণ টানাপোড়েন চলছে। তাতান হাতের গ্লাসটা নামিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলো। সকালে ভিজিটিং আওয়ার্স 1 ঘন্টা, 10টা থেকে 11টা। শর্মিলা যখন ট্যাক্সি থেকে তাতানকে নিয়ে নেমে হাসপাতালে এসে পৌঁছলো, তখন রিসেপশনের ঘড়িতে 11:15 বেজে গিয়েছে। হসপিটালে ঢুকে তাতান মায়ের ইতস্তত ভাবটা দেখে পিঠে আলতো করে হাত দিয়ে বলল, কাম অন মা, হোয়াই আর ইউ সাফারিং ফ্রম ডায়ালোমা? তুমি তো এসেছো একটা পেশেন্টকে সাহায্য করতে। হোয়াট এভার রিলেশন ইউ হ্যাড, ভুলে যাও। আর তুমি তো যেচে আসোনি, ওর ভাই তো তোমাকে আর্নেস্ট রিকোয়েস্ট করেছেন। গোটা চত্বরটা স্টেশনের প্ল্যাটফর্মের মতো ভিড়। বিনোদর মোবাইল নম্বরটা দিয়ে রেখেছিল। শর্মিলা বিনোদকে ফোন করে পৌঁছানোর খবরটা জানালো। ফোনটা ছেড়ে বিনোদ রঞ্জাকে বলল, বৌদি, শর্মিলাদি এসেছে। এবার রঞ্জা খুব বিপর্যস্ত বোধ করল। শর্মিলা সত্যিই এসেছে? অদ্ভুত একটা অস্বস্তি। সেই ভোরে আবেগতাড়িত হয়ে বিনোদকে যা বলেছিল, এখন মনে হচ্ছে সে এক অন্য রঞ্জা ছিল। বিনোদ শেষ পর্যন্ত শর্মিলাকে কি বলেছিল সেটা আর জানা হয়নি। মামুন কার্ড নিয়ে ওপরে গেছে আইসিইউতে বাবাকে দেখতে। রাত্রিটা বাড়িতে কোনো রকমে কাটিয়েই সকাল সকাল চলে আসে হাসপাতালে, মায়ের সঙ্গে সঙ্গে থাকে। রঞ্জার মনে হলো শর্মিলার সঙ্গে দেখা হওয়ার মুহূর্তে মামুন থাকলে ভালো হতো। আনচানানির মাত্রাটা বাড়তেই থাকলো। শর্মিলার 21 বছর বয়সের সেই ছিপছিপে চেহারাটা আর নেই। মাথায় এক ঢাল ঘন কালো চুল এখন পার্লারের পরিচর্যায় ঘাড় ছাপায় না। চোখে সোনালি ফ্রেমের চশমা। তবু রিসেপশনে ভিজিটিং আওয়ার্সের ভিড়ের মধ্যে শর্মিলাকে চিনে নিতে অসুবিধা হলো না বিনোদের। এত বছর না দেখা হওয়ার অস্বস্তিটাকে কোনো প্রশ্রয় না দিয়ে স্বাভাবিক থাকতে বিনোদ শর্মিলার মুখোমুখি হয়েই তাগাদা দিল, চলো শর্মিলাদি, আর 10 মিনিট বাকি আছে। এগোতে এগোতে রঞ্জার দিকে এসে বিনোদ শর্মিলার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মতো ছোট্ট করে বলল, বৌদি, শর্মিলাদি। রঞ্জা এতক্ষণ শর্মিলাকে দেখছিল, দূর থেকে যখন এগিয়ে আসছিল বিনোদের সঙ্গে। এই সেই নারী যাকে বিভাস একদিন চেয়েছিল, বা এখনো নিরন্তর মনের ভেতরে যাকে চায়। বিভাস খুব চাপা স্বভাবের, তবু ওদের সম্বন্ধ করে বিয়ের আগে প্রাথমিক পরিচয়ের সময়ই বলে দিয়েছিল শর্মিলার সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্কের কথা। তবে কেন এই সম্পর্ক ভেঙে গিয়েছিল সেটা কোনোদিনই বলেনি বিভাস। বরং দাম্পত্য মনোমালিন্যের সময় রঞ্জা কখনো কখনো ঠেস দিয়ে বলেছে শর্মিলার কথা। মাথা গরম করে কখনো কখনো অকারণেই তুলেছে শর্মিলার নাম। তাতেও অবশ্য কোনোদিন কোনো প্রতিক্রিয়া দেখায়নি বিভাস। আমার ছেলে তাতান, মানে অর্কজ্যোতি, ওর ভালো নাম। শর্মিলার ইতস্তত ভাব কাটাতে বিনোদ তাড়া দিল, চলো ওপরে চলো, একদম সময় নেই। আইসিইউর দরজার কাছে দাঁড়াই, মামুন বেরোলেই কার্ডটা নিয়ে তুমি ঢুকে গিয়ে দাদাকে দেখে এসো। লিফটের সামনে এসে ওরা দাঁড়ালো। এবার চকচকে বন্ধ দরজায় অনেকগুলো প্রতিচ্ছবি। এই প্রতিচ্ছবিতেই রঞ্জা আগাপাঁচতলা শর্মিলাকে দেখতে দেখতে নিজের সঙ্গে তুলনা করতে থাকলো। মামুন বেরোতেই প্রায় ছো মেরে বিনোদ ওর হাত থেকে লাল কার্ডটা নিয়ে শর্মিলার হাতে দিয়ে বলল, দরজা দিয়ে ঢুকে 3 নম্বর বেডটা। শর্মিলা এগিয়ে গিয়ে মিলিয়ে যেতেই রঞ্জা বলল, তোমরা বরং এখানেই ওয়েট করো, আমি মামুনকে নিচে নিয়ে যাই। সকালের মতোই লিফটের দরজার সামনে আটকে না থেকে সিঁড়ি দিয়ে নামতে থাকলো রঞ্জা। মামুনও রঞ্জার পেছন পেছন এগিয়ে এলো এবং নামতে নামতেই অবধারিত প্রশ্নটা করল, ও কে মা? রঞ্জা মামুনের কৌতূহল না মিটিয়ে আনমনা হয়ে পাল্টা প্রশ্ন করল, তো
তোর বাবাকে কেমন দেখলি? বেটার, ইনফ্যাক্ট কাল রাত্রের চেয়ে অনেকটা বেটার মনে হলো। তো কি চিনতে পেরেছে? কথা বলল? অফকোর্স চিনতে পেরেছে। বাবা বাবা বলে ডাকতেই মুখে একটা রিয়াকশন হলো। চোখ খুলেছিল? মামুন বিরক্ত। তুমি তো আমার আগে গিয়েই দেখে এলে মা, 5 মিনিটে কি ম্যাজিক হয়ে যাবে? বাবা একটু একটু করে স্টেডিলি ভালো হচ্ছে। রঞ্জা চুপ করে গেল। একটু আগে চুপ করে গিয়ে বিভাসের মাথার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। মনে হয়েছিল এই কষ্টের মধ্যেও কি ও শর্মিলাকে দেখতে পাচ্ছে স্বপ্নেতে। চাপা গলাতে একবারও বিভাসকে ডাকতে পারেনি রঞ্জা। একটা যেন দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। বাবাকে দেখতে ওরা কারা এসেছে দুজন মা? মামুন আবার জিজ্ঞেস করল। রঞ্জা গলা নামিয়ে বলল, তোর বাবার বন্ধু শর্মিলা আর ওর ছেলে। মামুনের পা দুটো থেমে গেল। হা করে মুখটা হাত দিয়ে ঢেকে দুটো চোখ বড় বড় করে বলল, শর্মিলা আন্টি? মানে সেই শর্মিলা আন্টি, বাবার এক্স গার্লফ্রেন্ড? আই ক্যান্ট জাস্ট বিলিভ দিস। রঞ্জা অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুই কি করে জানলি? ওহ মা, কি ভাবো বলো তো? তুমি যদি শর্মিলা আন্টির কথা জেনে থাকো, আমি জানবো না কেন? আই নো লং ব্যাক। শর্মিলা আন্টির ছেলেটাকেও খুব স্মার্ট দেখতে। রঞ্জা মামুনকে আর বেশি ঘাটালো না। এমনিতেই মামুনের চোখে মুখে একটা চাপা উত্তেজনা। প্রায় গদগদ হয়ে বলতে থাকলো, হাউ সুইট অফ হার, তাই না মা? খবর পেয়েই বাবাকে দেখতে এসেছে। বাবারও নিশ্চয়ই খুব ভালো লাগবে। রঞ্জার চোখ চিকচিক করে উঠল। মামুনের সামনে সেটা লুকোতে মুখটা ঘুরিয়ে রিসেপশনের দেয়ালের বড় ঘড়িটার দিকে চোখ ঘোরালো। 11:17। এতক্ষণ হয়ে গেল, এখনও শর্মিলা নেমে আসছে না কেন? আইসিসিউর দরজায় তো সেই কঠিন সিকিউরিটি গার্ডটা আছে যে এক দণ্ড বেশি থাকতে দেয় না। বিনোদের সঙ্গে শর্মিলা নেমে এলো আরও কিছুক্ষণ পর। একটু আগে শর্মিলার মুখে যে কুণ্ঠা আর উদ্বিগ্নতার ছায়া ছিল সেটা মিলিয়ে গিয়েছে। বিনোদকে অনেকটা টেনশন মুক্ত মনে হলো। বিনোদ রঞ্জার কাছে এগিয়ে এসে বলল, শোনো বৌদি, শর্মিলাদি কি বলছে? শর্মিলা রঞ্জার বাজুটা ধরে বলল, বেরিয়ে আসছি এমন সময় ডক্টর হেমেন দত্তের সঙ্গে দেখা হলো। অনেকক্ষণ কথা হলো। উনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। বিভাসকে যিনি দেখছেন সেই ডক্টরের সঙ্গেও ফোনে কথা বললেন হেমাটোমাটা এখন আর অতটা মারাত্মক নেই। ক্লটটা অনেকটা ওষুধে রিজলভ করেছে। আসলে আজকালকার ডাক্তাররা খুব সাবধান হয়ে গিয়েছে। 100% শিওর না হলে পেশেন্টদের বাড়ির লোককে কিছুই বলতে চায় না। ডক্টর দত্ত নেহাত খুব জানাশোনা বলে। শর্মিলার হাতটা রঞ্জার তালুতে নেমে এলো। তুমি কিচ্ছু চিন্তা করো না রঞ্জা, বিভাস একদম ভালো হয়ে যাবে। ও কি চেয়ে দেখলো তোমাকে? শর্মিলা বলে ডাকলো? প্রশ্নটা কিছুতেই আর গলা দিয়ে বেরোলো না রঞ্জার। চলি, তুমি কিন্তু নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ। ও বাড়ি ফিরে এলে এসো সবাই মিলে। ফ্যাসফ্যাসে গলায় কোনো রকমে রঞ্জা বলল। বিনোদ বলে উঠল, একটু কফি খেয়ে যাবে চলো শর্মিলাদি। এসো বৌদি। রঞ্জা ঘাড় নাড়ল। না, আমি আর কফি খাবো না। সকাল থেকে অনেকবার হয়ে গিয়েছে, তোমরা খাও। আমি বরং একটু বসি। ডাক্তারবাবু রাউন্ডের পর এক্ষুনি আসবেন, আমাকে ওয়েট করতে বলেছেন। কাচের দেওয়ালটা দিয়ে দূরে ক্যাফেটেরিয়াটা দেখা যাচ্ছে। বিনোদ আর শর্মিলা কাগজের গ্লাস হাতে নিয়ে অনর্গল কথা বলে যাচ্ছে। মামুনা তাতানের দুজনের হাতেই মোবাইলটা এগিয়ে ধরা। ওরা বোধহয় নিজেদের নম্বর দেওয়া নেওয়া করছে। চোখটা বন্ধ করে নিল রঞ্জা। আর তক্ষুনি শুরু হয়ে গেল সেই ভোরের না শেষ হওয়া স্বপ্নটা। সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে রঞ্জা, একা, একদম একা। এলোমেলো ঝড়টা এখন শান্ত হয়ে গিয়েছে। পায়ের কাছে এসে ভেঙে পড়ছে একটার পর একটা ঢেউ। এতক্ষণে মনে হচ্ছে স্বপ্নটার মানে বুঝতে পারছে একটু একটু করে। ঢেউগুলোর মধ্যে সূর্য ডুবে যাচ্ছে।
ঢেউগুলোর ওপর অন্ধকারও নেমে আসছে একটু একটু করে। শেষ করলাম আজকে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্প, ঢেউ। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তবে গল্পটিকে একটি লাইক করে দেবেন এবং পারলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি কেউ আজকে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে আমি চলে আসবো আমাদের এই চ্যানেলে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।